ছোট্ট লাবণ্য আর সূর্য দুজনেই রাস্তা থেকে কিডন্যাপ হয়ে গেল। এবার কি দীপা তাদেরকে উদ্ধার করতে পারবে? চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বে কি হয়েছে। আজকের পর্বের শুরুতেই দেখা যাচ্ছে সূর্য এবং দীপ ছোট্ট লাবণ্যকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। দীপ বলল, জ্যাঠাই তোমরা একটু দাঁড়াও, আমি দেখছি কোনো গাড়ি পাওয়া যায় কিনা। জ্যাঠাই বলল, ঠিক আছে যা। সূর্য আর লাবণ্য গাড়ির জন্য ওয়েট করতে থাকে। সূর্য লাবণ্যকে বলে, লাবণ্য মা, আমরা তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, চলো একটু সাইডে যাই, আমার খুব গরমও লাগছে। লাবণ্য বলছে, আমারও সব কিছু লাগছে না, আমার তো এটা ভেবে এত আনন্দ হচ্ছে যে আমি বাড়ি ফিরে যাব। সূর্য বলল, হ্যাঁ মা, আমরা বাড়ি ফিরে যাব। লাবণ্য জিজ্ঞেস করলো, আচ্ছা ভালো ছেলে, তাহলে তুমি এতদিন কেন আসোনি? সূর্য বলল, এতদিন আমি আসতে পারিনি রে মা, আমার একটা অসুখ করেছিল, আমি সব কিছু ভুলে যেতাম, অনেক কিছুই ভুলে যেতাম, তাই আসতে পারিনি। এরপর লাবণ্য জিজ্ঞেস করলো, তাহলে এখন আমাকে ভুলে যাবে না তো? সূর্য বলল, না রে মা, এখন আর আমি তোকে ভুলে যাব না। এই দেখ, আমি তোর হাতটা এমনি করে শক্ত করে ধরে রাখবো, যেন তোকে আর আমাকে কেউ কোনো দিন আলাদা করতে না পারে। এমন সময় পেছন দিক থেকে একটা গাড়ি এসে তাদের কাছে থামে আর তাদের দুজনকে জবরদস্তি গাড়িতে তুলতে থাকে। সূর্য জিজ্ঞেস করে, একি কে আপনারা, আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? এই ছাড়ুন বলছি, ছাড়ুন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিডন্যাপাররা কি আর এইসব কথা শোনে? তাদেরকে জবরদস্তি গাড়িতে তুলে ওষুধ মাখানো রুমাল চাপা দিয়ে দুজনকেই অজ্ঞান করে গাড়ির পেছন সিটে শুইয়ে দেয়। কিডন্যাপারদের গাড়িটা চলে যেতেই দেখা গেল অন্য একটা গাড়ি থেকে কুন্তলা নামলো আর বলতে লাগলো, সূর্যর গায়ে এখনো এত জোর তো থাকা যাবে না, সূর্যকে রাখা যাবে না, ওকে শেষ করে ফেলতে হবে। এইদিকে দীপা, রূপা এবং কৃষ্ণ তিনজনে মিলে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে লাবণ্যর জন্য ওয়েট করতে থাকে। হঠাৎ রূপা একটা গাড়ির আওয়াজ পেল আর রূপা বলল, ওই তো মা, ওরা বুঝি এসে গেছে। একটা গাড়ির আওয়াজ পেলে না? এরপর দেখা গেল হন্তদন্ত হয়ে দীপ সেখানে আসে। দীপা জিজ্ঞেস করলো, কিরে দীপ, লাবণ্য কোথায় আর ডক্টরবাবু কোথায় ওরা? দীপ বলে, সব শেষ যে মা, জ্যাঠাই আর লাবণ্যকে খুঁজে পাচ্ছি না। আমি ওদেরকে বললাম তোমরা একটু দাঁড়াও, আমি দেখি গাড়ি পাওয়া যায় কিনা। ফিরে এসে দেখি ওরা কেউ নেই, অনেক খুঁজলাম, লোকজনকে জিজ্ঞেস করলাম, কেউ কিছু বলতে পারলো না। একজন বলল কিছু লোকজন এসে একটা গাড়িতে করে নাকি ওদেরকে জবরদস্তি তুলে নিয়ে গেছে। এরপর আমি কি করব কিছু বুঝতে না পেরে এখানে চলে এলাম, তোমার কাছে এলাম যে মা, এবার কি হবে? দীপের মুখ থেকে এরকম কথা শুনে দীপা প্রচণ্ড ঘাবড়ে যায় আর রূপা জিজ্ঞেস করে, এ কি করে হলো, এটা কি করে হতে পারে? কৃষ্ণ বলল, কি বলছো দীপ, এটা কে করবে, কেন করবে? রূপা কাঁদতে কাঁদতে বলতে থাকে, না জানি বাবা আর লাবণ্য কোথায় আছে, কি অবস্থায় আছে, বাবা তো অসুস্থ, কেউ কিছু জিজ্ঞেস করলে ঠিক করে বলতেও পারবে না মা। দীপা প্রচণ্ড ভয় পেয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, কেউ ওনাদেরকে কেন কিডন্যাপ করবে, আর যদি কিডন্যাপ করে তাহলে মোটিভটা কি? নিশ্চয়ই মুক্তিপণ চাইবে, আমাদের কি করা উচিত, পুলিশকে ফোন করব? না না না, যদি কিডন্যাপাররা কিডন্যাপ করে থাকে তাহলে অবশ্যই মুক্তিপণ চাইবে আর নিশ্চয়ই আমাকে ফোন করবে, আমি একবার নিজের ফোনটা চেক করে দেখি। এই বলে দীপা নিজের মোবাইলটা হাতে নিল আর দেখে বলল, কই, আমার মোবাইলে তো কেউ ফোন করেনি, কোনো আননোন নম্বর থেকে তো আমার কাছে ফোন আসেনি, তাহলে কি হলো, তাহলে কিডন্যাপ হয়েছে ওনারা, এখন আমাদের কি করা উচিত, পুলিশকে ফোন করব? না না না, বিপদের সময় মাথাটা ঠান্ডা করতে হয়, সবাই একটু শান্ত হও, আমাকে ভাবতে দাও কি করব। এই বলে দীপা ঠাকুরের কাছে যায়, হাত জোর করে বলতে থাকে, হে ভগবান, এবার তুমিই রাস্তা বলে দাও, কি করব। এর মধ্যে ছোট্ট লাবণ্যটা এসে বিপদে পড়ে গেল, ওকে আমরা ইচ্ছে করে নিয়ে এসেছি আর এই বিপদটার সম্মুখীন হতে হলো বাচ্চাটাকে, না জানি ডাক্তারবাবু আর লাবণ্য কী পরিস্থিতিতে আছে। এই বলে দীপা ঠাকুরের কাছে কাঁদতে কাঁদতে ঠাকুরের পায়ের কাছ থেকে সিঁদুরদানিটা তুলল আর সেখান থেকে খানিকটা সিঁদুর নিয়ে নিজের সিঁথিতে পরে নিল আর নিজের বিয়ের মুহূর্তগুলো ভাবতে লাগলো, কিভাবে তাকে সিঁদুর পরিয়েছিল ডক্টরবাবু। আর ঠাকুরের কাছে বলতে থাকে, হে ভগবান, তুমি আমার সিঁথির সিঁদুর রক্ষা করো, এই সিঁদুরের জোরেই যেন ডক্টরবাবু আর লাবণ্য ফিরে আসে। এই বলতে বলতে দীপার হঠাৎ খেয়াল হলো উর্মির কথাগুলো। উর্মি বলেছিল, আমি সব শেষ করে দেব, তোদের সবাইকে আমি শেষ করে দেব। দীপা হঠাৎ বলে উঠল, ও নয় তো, ও সবটা করেনি তো, ওর প্ল্যান না তো এটা? রূপা জিজ্ঞেস করলো, মা তুমি কার কথা বলছো, আমি তো বুঝতে পারছি না কিছু। এরপর দীপা জানালো, এটা উর্মির প্ল্যান না তো, আমার এক্ষুনি গিয়ে উর্মির সঙ্গে কথা বলতে হবে। এই বলে দীপা নিজের মোবাইলটা নিয়ে সেনগুপ্ত বাড়িতে চলে গেল। এরপর দেখা যাচ্ছে একটা গাড়িতে ছদ্মবেশ ধারণ করে রুটি মহিলার ছদ্মবেশ ধারণ করেছে, গাড়ির পেছনে সূর্য আর লাবণ্য অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। রুডি চালাকি করে কথা না বলে ইশারা দিয়ে পেছনের ছেলেগুলোর কাছ থেকে মোবাইলটা চাইলো, মোবাইলটা দিলে জানলা দিয়ে ফেলে দিল। এরপর রুডি তাদেরকে ইশারা দিয়ে বলল গাড়ি থেকে নেমে যেতে। তারা একটু ইতস্তত বোধ করলে তাদেরকে রুডি অনেকগুলো টাকা দিয়ে দিল আর পিস্তল দেখালো। এরপর তারা ভয় পেয়ে গাড়ি থেকে নেমে গেল। এইদিকে সেনগুপ্ত বাড়িতে সবাই টেনশন করছে, অনেকক্ষণ থেকে সূর্য বাড়িতে ফিরে না আসায় সবাই চিন্তায় পড়ে গেছে। জয় ফোন করছে, সোনাও ফোন করছে, উর্মিও ফোন করছে, কিন্তু কারোর ফোনই লাগছে না।
সূর্যের বাবা টেনশন করে বলল, কি হলো ছেলেটার, কোথায় গেল? জয় বলল, আরে রিং হয়ে যাচ্ছে, ধরছে না তো আমি কি করব। সোনাও ফোন করছে কিন্তু ফোনটা কেউই তুলছে না। সোনা এবার চিন্তায় পড়ে গেল, বলল, বাবা তো এরকমটা করে না। অনুজা বলল, হ্যাঁ হ্যাঁ সত্যিই তো, এবার তো আমার ভীষণ টেনশন হচ্ছে, অনেকক্ষণ হয়ে গেল, ছেলেটা গেল কোথায়, ও তো অসুস্থ। জয় বলল, কি করা যাবে, দাদাই কি এখন আমাদের কথা শোনে? উর্মি বলে, কেউ যদি কথা শোনে তবে না তার খেয়াল রাখবো, দাদাই তো কোনো কথাই শোনে না। এই দীপা সেনগুপ্ত হচ্ছে যত নষ্টের গোড়া। দীপা সেনগুপ্ত দাদাইকে ফোন করে কোথায় কোথায় নিয়ে চলে যায়, অনেকক্ষণ পর দাদাই ফিরে আসে আর আমরা বাড়িতে বসে বসে টেনশন করি। এটা দীপা সেনগুপ্তর কাণ্ড, ও চাইছে দাদাইকে আমাদের থেকে আলাদা করতে, তাহলে ওর সুবিধা হবে না। এমন সময় সেনগুপ্ত বাড়ির দরজায় দাঁড়িয়ে দীপা বলল, উর্মি। উর্মি পেছন ফিরে তাকালো, সবাই দীপাকে দেখে চমকে গেল। অনুজা বলল, এ কি তুমি আবার এসেছো এই বাড়িতে? তোমার কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই? তুমি আবার কি করতে এসেছো? সূর্যের বাবা বলল, এ কি বড় বৌমা তুমি? অনুজা বলল, হ্যাঁ দাদা, ও আবার এসেছে, আবার কাউকে পুলিশে ধরিয়ে দেবে। কাকিয়ার কথা শুনে দীপা বলল, হ্যাঁ কাকিয়া, আপনি ঠিকই ধরেছেন। এরপর দীপা গটগট করে উর্মির কাছে গিয়ে বলল, উর্মি, লাবণ্য আর ডাক্তারবাবু কোথায়? কি করেছিস তুই ওদের সঙ্গে? উর্মি বলল, আমি কি করে বলবো, আমি কিছু জানি না। ওইদিকে বাড়ির বাইরে দাঁড়িয়ে রূপা এবং কৃষ্ণ। রূপা বলল, আমি ভেতরে যাব। কৃষ্ণ বলল, আমিও যাব, আমি গিয়ে দেখি মাকে ওরা বিভিন্নভাবে অপমান করতে পারে। রূপা বলল, না কৃষ্ণ, তুমি যেও না, আমি চাই না সোনা তোমায় দেখুক আর একটা সিন ক্রিয়েট হোক। এই অবস্থায় তোমার যাওয়াটা উচিত হবে না, তুমি বাইরেই দাঁড়াও, আমি আসছি। কৃষ্ণকে বাইরে দাঁড় করিয়ে রেখে রূপাও ভেতরে প্রবেশ করে। ভেতরে দীপা উর্মিকে বিভিন্নভাবে জেরা করতে থাকে, বলে, লাবণ্য আর ডাক্তারবাবু অনাথ আশ্রম থেকে ফিরছিল, তুই ওদের সঙ্গে কি করেছিস? উর্মি, আমাকে সত্যি কথাটা বল, কি করেছিস তুই ওদের সঙ্গে? উর্মি কিন্তু সত্যিই কিছু বুঝতে পারে না, কিন্তু দীপা উর্মির কোনো কথাই বিশ্বাস করলো না। উর্মিকে মারতে শুরু করলো, মারতে মারতে বলল, বল তুই কি করেছিস ওদেরকে, বল শয়তান, আজ আমি তোকে মেরেই ফেলবো, আমাকে সত্যিটা বল এখনো। এই বলে উর্মিকে ঠাস ঠাস করে গালে থাপ্পড় বসাতে থাকে আর ধাক্কাধাক্কি করতে থাকে। কাকিয়া বলে, এ কি তুমি ওকে মারছো কেন? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, এ কি অসভ্যতামি হচ্ছে? জয় বলছে, বৌদিদি ছেড়ে দাও ওকে, ওর লাগছে। এসব কাণ্ড দেখে সূর্যের বাবা মাথায় হাত দেয়, বলে, বড় বৌমা এইসব কি করছো, কি হচ্ছে কি এখানে? ছেড়ে দাও, ওর লাগছে, ছেড়ে দাও বলছি। দীপা কারো কথাই শোনে না, উর্মিকে সমানে মারতে থাকে। সোনা ছাড়াতে গেলে সোনাকেও ধাক্কা দিয়ে দেয়। সোনা বলে, এ কি মা, তুমি আমাকে ধাক্কা দিলে, আমার লেগেছে। এ কথা শুনে দীপা সোনার উপরেও রেগে যায়, বলে, লাগুক, এইটুকু লাগলে কিচ্ছু হয় না, সহ্য করো। এরপর দীপা জয়কে বলে, তুমি এখন কেন সাহস দেখাচ্ছ? একটা মেয়েকে নিজের ঘর বাড়ি থাকতেও যখন অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিল তখন তো তুমি বারণ করোনি। তোমার দাদাই দিনের পর দিন এই অবস্থা হয়েছে, কি করেছো তুমি তাদের জন্য? নিজের মেয়েকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছো, সেটা তুমি আটকাতে পারোনি, আর এখন এসেছো আমাকে আটকাতে। কাকিয়া বলল, লাবণ্য অনাথ আশ্রমে নেই, ও একটা ভালো বোর্ডিংয়ে আছে। দীপা বলল, না কাকিয়া, তুমি ভুল জানো, সেনগুপ্ত বাড়ির মেয়ে লাবণ্য এতদিন ধরে একটা অনাথ আশ্রমে ছিল, সেখানে ঠিক করে খেতেও পেত না মেয়েটা। এই কথা শুনে জয় উর্মির দিকে চিৎকার করে বলল, এ কি উর্মি, তুমি আমার মেয়েটাকে, লাবণ্যকে অনাথ আশ্রমে রেখেছো? এরপর দীপা চিৎকার করে বলে, আজ আমি কারো কথা শুনবো না বাবা, আপনার কথাও না, আজ আমি এখানে আমার সন্তান আর স্বামীর খোঁজ নিতে এসেছি, ওরা ভালো নেই, কিডন্যাপ হয়েছে। আজ যদি আমি কিছু না করি তাহলে আর কবে করব? দরকার হলে আমি এখানে আসবো, এসে আমি এখানে থাকবো, আমার স্বামী আর সন্তানের খোঁজ খবর নিতে হবে আমাকে। দীপা যখন নিজের শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলছিল, এই সুযোগে উর্মি পালিয়ে উপরতলায় উঠে যেতে চাইলো। দীপা সেটাও নজর রেখেছে, দৌড়ে গিয়ে উর্মিকে ধরলো আর টেনে হিচড়ে নামাতে লাগলো আর আরও মারতে লাগলো। বলল, বল শয়তান, তুই কি করেছিস, এখনো সত্যি কথা বল, দেখি তোর মোবাইল দেখি। ভয় পেয়ে উর্মি নিজের মোবাইলটা এনে দীপাকে দিয়ে দিল। দীপা তার মোবাইলটা চেক করলো আর চেক করে দেখে কোনো রকম কোনো নম্বর না পেয়ে, সন্দেহজনক কিছু না পেয়ে বলল, এ কি, এখানে তো কোনো আননোন নম্বর থেকে ফোন নেই। কাকিয়া বলল, কিছু পেলে? হলো এবার শান্তি, কিছু পেলে না তো? দেখলেন দাদা, ও এসে বাড়ির পরিবেশটা কি করে নষ্ট করলো, মানে আমরা একটু শান্তিতে থাকতে চাই সেটা ও দেবে না, সেটাও সহ্য হয় না। সোনা বলে উঠলো, আমি এমনিতেই বলি এই মহিলা সব থেকে বেশি ক্ষতিকর, বেশি বিপজ্জনক, উনি যেখানেই যাবে অশান্তি সৃষ্টি করবে। এই কথা শুনে রূপা বলল, এই তুমি কি বলছো পাকা মেয়ে, বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, লাবণ্য একটা অনাথ আশ্রমে ছিল, ওর তো ঘর বাড়ি সবই আছে। সোনা বলল, কেন, অনাথ আশ্রমে তো ছিল, ও তো না খেয়েছিল না, মরে তো গেছিল না। সোনার এ কথা শুনে রূপা অবাক হয়ে বলল, পাকা মেয়ে তুমি এ কি বলছো, এতটা অমানবিক তুমি হলে কি করে? এরই মধ্যে জয়ের মনটা খারাপ হয়ে যায়, সে কাদার মতো ভাব করে বলে, লাবণ্য আমার মেয়ে, দাদাই ওরা না জানি মহা বিপদে আছে, কোথায় আছে ওরা? দীপ বলে, হ্যাঁ বাবা, লাবণ্য তোমার মেয়ে, আমার বোন, জ্যাঠাই, তোমার দাদা, আমাদের সবাই মিলে এদেরকে বাঁচিয়ে আনতে হবে, উদ্ধার করতে হবে। এইদিকে দেখা যাচ্ছে একটা গুদামে লাবণ্যর চোখ বন্ধ। ও বিছানা থেকে উঠে বলল, এ কি, এ তো দেখে একটা গুদাম ঘর মনে হচ্ছে, আমি কোথায়? আমার সঙ্গে তো ভালো ছেলে ছিল,
ভালো ছেলে কোথায় গেল, দেখতে পাচ্ছি না তো কোথাও। এরপর লাবণ্য এদিক ওদিক খুঁজতে খুঁজতে বলে, ভালো ছেলে, ভালো ছেলে, তুমি কোথায় গেলে ভালো ছেলে? এই তো আমি এখানে একা। আমি কি এখানে তাহলে সত্যিই একা? ভালো ছেলে, না না না, যে করেই হোক ভালো ছেলের কাছে আমাকে যেতে হবে। আমাকে ভালো ছেলেকে ফিরিয়ে আনতে হবে। কোথায় গেছে খোঁজ করতে হবে। ভালো ছেলেকে সঙ্গে করে নিয়ে ভালো মার কাছে যেতে হবে। আমি বাড়ি ফিরে যেতে চাই। এমন সময় মহিলার ছদ্মবেশ ধারণকারী রুটি সেখানে একটা দুধের গ্লাস নিয়ে চলে আসে আর লাবণ্যকে বলে দুধটা খেয়ে নিতে। লাবণ্য বলে, না না, আমি এই দুধটা খাবো না। আমি জানি এই দুধটা খেলে আমি অজ্ঞান হয়ে যাব আর তুমি আমাকে এখানে আটকে রেখে দেবে। আমাকে ছেড়ে দাও না প্লিজ। আমি আমার ভালো মায়ের কাছে যেতে চাই। আমি কি করেছি? আর আমার আমার ভালো বাবা কোথায়? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। প্লিজ আমায় ছেড়ে দাও, আমি বাড়ি ফিরে যেতে চাই। এই বলে লাবণ্য কাঁদতে থাকে। এইদিকে সেনগুপ্ত বাড়িতে দীপা তার স্বামী এবং লাবণ্যের কথা ভেবে ভেবে কাঁদতে থাকে। এমন সময় পেছন থেকে কুন্তলা চলে আসে আর বলে, এ কি দীপা, আপনি এখানে কি করছেন? আমাকে একটু ক্লিয়ার করে বলবেন আপনি এখানে কি করছেন? আপনার মতলবটা কি? আপনি কি করতে এসেছেন আবার এখানে? ও, নিজে ডাক্তারবাবু আর লাবণ্যকে কিডন্যাপ করিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে কি বোঝাতে চাইছেন আপনি? কি প্রমাণ করতে চাইছেন? আপনি নাম কামাতে চাইছেন? এই বাড়িতে বুঝি আবার আপনার এন্ট্রি চাই? এন্ট্রি নেওয়ার চেষ্টা করছেন? আমি আবার সত্যি কথাটা ক্লিয়ার করে বলতেই ভালোবাসি। দীপা কুন্তলার এসব আজে বাজে কথা শুনে চুপ করে রইল, কিছুই বলল না। এরপর কুন্তলা যখন আরো আজে বাজে বকতে লাগলো, দীপা আস্তে আস্তে তার দিকে এগোতে লাগলো। কুন্তলা বলল, এ কি আপনি এগোচ্ছেন কেন? আমার দিকে এগোচ্ছেন কেন আপনি? হ্যাঁ। দীপা মুখে কিছু না বলে ঠাস করে কুন্তলার গালে একটা চড় বসালো। এটা দেখে সবাই একেবারে চমকে গেল। কুন্তলা বলল, দীপা, আপনি আমাকে মারলেন? আমার গায়ে হাত দিলেন? সোনা মাকে আটকাতে গেলে দীপা বলল, এই তুই একদম চুপ কর, না হলে তোকেও আমি ছাড়বো না। অনুজা বলল, এ কি সত্যি সত্যি পুরো উন্মাদ হয়ে গেছে? কাকে কি করছে? বড়দের গায়ে এখন হাত তুলছে ও? এ তো দেখছি ছোট বড় কিছুই মানছে না, কতটা অসভ্য এ। এদিকে থাপ্পড় খেয়ে কুন্তলা প্রচন্ড রেগে গিয়ে হুঙ্কার ছেড়ে বলল, দীপা, আপনি আমার ছেলেটাকে মেরে ছেলেটাকে খুন করে শান্তি পাননি, এবার আমার দিকে হাত বাড়িয়েছেন। এবার কি আপনি আমাকে খুন করবেন? দীপা বলল, হ্যাঁ, প্রয়োজন হলে আমি সেটাই করব। আপনার ছেলেকে আমি যেভাবে মেরেছি আপনাকেও আমি সেভাবে মারব, শেষ করে দেব আপনাকে। আমি যদি কোনোভাবে জানতে পারি যে এই অপহরণের পেছনে আপনি রয়েছেন, তো আপনাকে আমি আপনার ছেলের মতোই খুন করে ফেলবো। আমার স্বামী আর সন্তানকে বাঁচাতে গেলে আমাকে যত দূর যেতে হয় আমি তত দূর যাব, আমি কিন্তু একবারও ভাববো না। দীপার এমন রুদ্র মূর্তি দেখে কুন্তলা খানিকটা ভয় পেয়ে গেলেও মনে মনে প্রতিজ্ঞা করতে থাকে, দীপা, কাজটা আপনি মোটেও ঠিক করেনি। আপনার এত বড় আসপর্দা, আমার গালে আপনি থাপ্পড় মেরেছেন, এই অপমানের বদলা আমি নেব। আপনার স্বামী সন্তানের প্রতি আপনার প্রচণ্ড ভালোবাসা, তাই না? এদেরকে আমি বাঁচতে দেব না, শেষ করে ফেলবো। সেনগুপ্ত ফ্যামিলিকে আমি পথে বসিয়ে ছাড়বো। আপনাকে তো আমি আমার পায়ের নিচে বসাবই। এরপর দীপা একটুও সময় নষ্ট না করে পুলিশ স্টেশনে ফোন করে বলে, হ্যালো পুলিশ স্টেশন। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বের আলোচনা জানতে হলে আমাদের চ্যানেলের ভিডিওর জন্য ওয়েট করতে হবে। আর তার জন্য কি করতে হবে? আপনাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আপনাদের কমেন্টগুলোর জন্য আমি ওয়েট করে থাকি, তাই তাড়াতাড়ি করে কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানান দেখি।